এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে শুরু করছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস উইথ টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমরা গ্রুপ এ এর অন্তর্গত যে সমস্ত ইডিয়মসগুলো আছে মোটামুটি 50টার মতো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। একেবারে ক্লাসে মেমোরাইজ করব, পাশাপাশি আমরা চাইলে সেটাকে আবার এমসিকিউ আকারে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন চলে যাই আজকের আলোচনায়। তো এইভাবে আমি আপনাদেরকে এই টেবিলটা প্রথমে পড়াবো, আপনাদের কাজ হবে এই টেবিলটা প্রথমে আমার সাথে পড়বেন এবং পড়ার পরে আমি আবার আপনাদেরকে শূন্যস্থান করে দেব। সেই শূন্যস্থানটা একবার প্র্যাকটিস করব অ্যান্ড দেন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো পর্ব হচ্ছে 3টা, প্রথমে আমি পড়াবো, দেন আপনারা লিখিত অংশ একসাথে পড়বো আমি আপনি, তারপরে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব যেখানে আপনাদের অবদানটা বেশি থাকবে। ওকে ওকে তো আসেন আমরা শুরু করে দিই। যেমন 1 নম্বর বলছে কি ফিশ আউট অফ ওয়াটার। 1 নম্বর হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। বাংলাটা কি? এইটার ফ্রেজ মনে রাখার দুইটা স্টাইল, একটা হচ্ছে ভাবানুবাদ আর একটা হচ্ছে অক্ষর অনুবাদ। সো অক্ষর অনুবাদকে কাজে লাগিয়ে আপনাকে ভাবানুবাদটা বের করতে হবে। অত্যন্ত সহজ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, কিন্তু আমার সাথে আপনাদেরকে রিভাইজে আসতে হবে, একটু পড়তে হবে বারবার করে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তো ফিশ আউট অফ ওয়াটার, পানির বাহিরে মাছ। এর মানে কি? মাছ সাধারণত বাস করে পানিতে, কিন্তু যখনই মাছ পানির বাহিরে চলে যায় তার মানে পানি থেকে সে অন্য কোথায় থাকে, এর মানে হচ্ছে ওই মাছের জন্য এটা একটা অস্বস্তিকর অবস্থা। দেখেছেন? তার মানে ইন অ্যান আনইজি সিচুয়েশন, একটা অস্বস্তিকর অবস্থা বা পরিস্থিতি বোঝাতে এই ফিশ আউট অফ ওয়াটার ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার। আচ্ছা দেখেন, এটাকে বলা হয় ঘোলা পানিতে মাছ শিকার। এর মানে কি? দেখেন, ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার, ধরেন মাছ সে নর্মালি পানিতে থাকে, ওকে ঠিক আছে। এখন আপনি যার সাথে কোনো স্বার্থ উদ্ধার করতে চাচ্ছেন তাকে ওই বিষয়ে জড়িয়ে নিয়ে তাকে ঘুরপাক খাইয়ে আপনি স্বার্থটা উদ্ধার করলেন। এর মানেই হচ্ছে মাছকে আপনি ট্রাবলে রাখলেন, পানির মধ্যে রেখে ওই মাছকে ধরে ফেললেন। এটার বাংলাটাই হচ্ছে এরকম যে অন্যের এলোমেলো অবস্থায় নিজের সুযোগ গ্রহণ করা বা সুযোগ নেওয়া। এটার নামই হচ্ছে টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্বড সিচুয়েশন, মানে কোনো একটা ডিস্টার্ব সিচুয়েশনে অ্যাডভান্টেজেস নেওয়া। 3 নাম্বারটা হচ্ছে অ্যাট লার্জ। দেখেন লার্জ মানে কি? লার্জ মানে হচ্ছে নর্মালি আমরা জানি বড়, কিন্তু যখনই অ্যাট লার্জটা একসাথে আসে তখন এইটার বাংলা হয়ে যায় ফ্রি বা স্বাধীন। ফ্রি বা স্বাধীন, আরেকটা বাংলা হচ্ছে অবাধ, আরেকটা বাংলা হচ্ছে মুক্ত। তাহলে কয়টা মিনিং পাচ্ছি? ফ্রি, স্বাধীন, অবাধ, মুক্ত, সবভাবেই আসতে পারে। সো এটা মনে রাখার জন্য হিন্টসটা হচ্ছে পাখিরা অ্যাট লার্জ থাকলে আকাশে উড়ে, যখন পাখিরা স্বাধীন থাকে তখন তারা কি করে? আকাশে উড়ে, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমি আবার টেবিল আকারে আপনাদের দেব। সো এখন শুধু পড়ে যান, দেখে যান, শুধু লিখে যান, আর হচ্ছে শেয়ার করে যান, ক্লাসটা শেয়ার করে যান। 4 নম্বর বলছে এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস, এটা আমাদের অনেকেরই মুখস্থ। সো গোলাপ ফুলের বিছানা, এটা হলো অক্ষর অনুবাদ। সো এই অক্ষর অনুবাদটাকে আমরা ভাবানুবাদ করতে পারি কিভাবে? আরামদায়ক কোনো বিষয়। আরামদায়ক কোনো বিষয়, এই বেড অফ রোজেস মানে আরামদায়ক কোনো বিষয়। আচ্ছা, গোলাপ ফুলের বিছানা, এটা দ্বারাই বোঝানো হচ্ছে ইশারা ইঙ্গিতে যে আরামদায়ক কোনো বিষয়। এ বিগ ড্র, বিগ ড্র। আচ্ছা, বিগ মানে নর্মালি আমরা জানি বড়, আর ড্র মানে কি? ড্র মানে হচ্ছে আপনার মনোযোগ। ড্র মানে হচ্ছে মনোযোগ। সো এইটা একসাথে আপনি বলতে পারেন এই বিগ ড্র মানে হচ্ছে হিউজ অ্যাট্রাকশন। কোনো কিছুর প্রতি যখন কারো বিশাল আকর্ষণ থাকে সেটাকে বলা হচ্ছে এ বিগ ড্র। যেমন দেখেন একটা উদাহরণ, দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড টু বি এ বিগ ড্র, টু বি এ বিগ ড্র। আচ্ছা, 6 নম্বর বলছে কি এ বেকার্স ডজন। এ বেকার্স ডজন, বেকার্স ডজন মানে বেকারিতে 1 ডজন বলতে কত বোঝায়? এখন অনেকে চিন্তা করতে পারেন 1 ডজন আবার 13 হয় কি করে? বেকার্স ডজন, 1 ডজন মানে হলো 13। কেন 13? কারণ হচ্ছে বেকারিতে 1 ডজন সমান সমান একটা বেশি দেওয়া হতো আগের হিসেবে, মানে আগে যখন বেকারির রুটি বা বিস্কুট বিক্রি করা হতো ডজন হিসাবে, তখন 1 ডজনের সাথে একটা ফ্রি দেওয়া হতো, মানে একটা বেশি দেওয়া হতো। সেই কারণে এই বেকারির ডজন বলতে বোঝানো হয় হচ্ছে 12 সমান সমান 13 বা 1 ডজন সমান সমান 13। সো এইটা একটু মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। প্রচুর সংখ্যক পরীক্ষায় এটা দেখা যায়, আসছে, বহুত পরীক্ষা আসছে। 7 নাম্বার এ বার্ড ব্রেন। বার্ড ব্রেন মানে কি? বার্ড ব্রেন
বার্ড মানে পাখি, আর পাখির ব্রেন। এখন খুবই সিম্পলি এটা ভাবানুবাদ যদি রূপান্তর করেন তো পাখির ব্রেন, এটা কি আসলে ভালো না খারাপ না নেগেটিভ সেন্স ইস্যুটা হচ্ছে, পাখির ব্রেন আসলে একটা বোকা বা নির্বোধ প্রকৃতির বোঝাতে ব্যবহার করা হয়। কারণ সাধারণত পাখিরা নিজেরাই কি অতটা চালাক নয়, পাখিরা নর্মালি আমরা বোকাই ধরে থাকি। ওকে, 8 নাম্বার বলছে এ বোল্ট আউট অফ দ্য ব্লু, এ বোল্ট আউট অফ দ্য ব্লু। দেখেন এই যে এই বোল্ট মানে হচ্ছে বজ্রপাত, আউট অফ দ্য ব্লু নীল আকাশের বাহিরেই একটা বজ্রপাত। তার মানে দেখেন আকাশের বাহিরে একটা বজ্রপাত, এর মানে হচ্ছে সামথিং, কোনো কিছু কমপ্লিটলি আনএক্সপেক্টেড, মানে যে জিনিসটা আপনি কখনো এক্সপেক্ট করেন না বা প্রত্যাশা করেন না, হঠাৎ করে যে জিনিসটা ঘটে এটাকেই বলা হচ্ছে বোল্ট আউট অফ দ্য ব্লু, বোল্ট আউট অফ দ্য ব্লু। এখন এইটার সাথে আপনার নিচের এই ইডিয়মসটার একটু সমস্যা আছে, যেটা অনেকে পরীক্ষার হলে ভুল করতে পারেন। সেটা কোনটা? এই যে এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এখন এইটা হলো আউট অফ দ্য ব্লু আর এইটা হলো ফ্রম দ্য ব্লু, নীল আকাশ থেকে একটা তীর। সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড, দুইটাই সেম, সম্পূর্ণ অপ্রত্যাশিত বা যেটাকে বলা হয় বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। ওকে, আচ্ছা তাহলে 9 নাম্বার ক্লিয়ার। তার মানে হঠাৎ করে কোনো কিছুর আগমন, এটার নামই হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু অথবা এ বোল্ট আউট অফ দ্য ব্লু, দুইটাই ব্যবহার করা যেতে পারে, বোল্ট ফ্রম দ্য ব্লু অথবা বোল্ট আউট অফ দ্য ব্লু। ওকে, নেক্সট 10 নাম্বার এ ডার্ক হর্স। ডার্ক হর্স কথাটার মানে কি? এ ডার্ক হর্স, ডার্ক মানে কি? ডার্ক মানে অন্ধকার, আর হর্স মানে ঘোড়া। এখন দেখেন কোন একটা অন্ধকারচ্ছন্ন ঘোড়া, তার মানে হচ্ছে কোন একটা কালো ঘোড়া। সো এইটার হচ্ছে, এটাকে আমরা বললাম অক্ষর অনুবাদ, কিন্তু এটাকে ভাবানুবাদ করলে কি দাঁড়াবে? ভাবানুবাদ করলে কি দাঁড়াবে? ভাবানুবাদ হচ্ছে অপরিচিত বা স্ট্রেঞ্জ পার্সনকে বোঝানো হচ্ছে এই ডার্ক হর্স দিয়ে। কেন? কারণ সাধারণত আমরা ঘোড়াকে কখনো কালো দেখি না, তো ঘোড়া নর্মালি লাল কালার হয়ে থাকে বা হলুদ কালার, লাল কালারের মধ্যে থাকে আর কি। এখন ঘোড়াকে আমরা কখনো কালো কালারের দেখি না, এই কারণেই বলা হচ্ছে যে আপনি কাউকে কখনো দেখেন নাই এমন একটা মানুষ। তো এইটার ভাবানুবাদ হচ্ছে হলো আনফ্যামিলিয়ার, মানে অপরিচিত, বা স্ট্রেঞ্জ পারসন মানে হচ্ছে নতুন ব্যক্তি বা অপরিচিত ব্যক্তি বোঝাতে এটা ব্যবহার করা হয়। লিখতেছেন সবাই? এগুলো একটু দ্রুত কমেন্টে লিখবেন আপনারা, কমেন্টে প্রত্যেকটার অর্থ লিখেন, একটু পরেই কিন্তু আবার এগুলো আপনাদেরকে লিখতে দিব। সবাই ক্লাসটা শেয়ার করবেন। 11 নম্বর এ ডাইম এ ডজন। দেখেন এই ডজন দিয়ে বেশ কয়েকটা ইডিয়মস পাওয়া যায় যেগুলো ঝামেলা করে। এ ডাইম এ ডজন, ডাইম এ ডজন, সামথিং কমন, সাধারণত কোনো কিছু একেবারে কমন বা একক বোঝাতে ডাইম এ ডজন কথাটা ব্যবহার করা হয়। ফ্লাইং ভিজিট, ভিজিট কিন্তু সেটা ফ্লাইং, ফ্লাইং মানে উড়ন্ত। আসলে এখানে উড়ন্ত বলতে কি বোঝাচ্ছে এই অক্ষর অনুবাদটা? এটার মানে হচ্ছে কোথায় আপনি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ভিজিট করলেন, গেলেন চলে আসলেন, একদিনের ট্রিপ, 10 ঘন্টার ট্রিপ, এরকম দিনের সফর আছে না, এটাকেই বলা হচ্ছে ফ্লাইং ভিজিট, এটাকেই বলা হচ্ছে ফ্লাইং ভিজিট। তো এ ভেরি শর্ট ভিজিট মানে খুব কম সময়ের জন্য কোথায় ভিজিট, এটার নামই হচ্ছে ফ্লাইং ভিজিট। সাগরিকা ক্লাস তো অবশ্যই থাকে, দেখতে পাবেন না কেন। 13 নম্বর এ হার্ড নাট টু ক্র্যাক। আচ্ছা এখানে আমরা প্রথমে এটার অক্ষর অনুবাদ করি। হার্ড মানে কি? কঠিন, হার্ড মানে কঠিন, নাট মানে কি? বাদাম, আর ক্র্যাক মানে কি? খোলা, ক্র্যাক মানে খোলা, মানে বাদামের খোসা ছাড়ানোটা কঠিন। এই হার্ড নাট একটা কঠিন বাদাম, টু ক্র্যাক মানে যেটাকে আপনি খুলতে পারবেন না বা ওপেন করতে পারবেন না, এটার নাম, এটা অক্ষর অনুবাদ। কিন্তু এই অক্ষর অনুবাদকে যখন আপনি অক্ষর অনুবাদটাকে আপনি যখন চেঞ্জ করবেন, ভাবানুবাদে নেবেন, তখন সেটা দাঁড়াবে একটা ডিফিকাল্ট সিচুয়েশন বা কঠিন সমস্যা, কঠিন সমস্যা। ক্লিয়ার? তার মানে অক্ষর অনুবাদটা আপনাকে আগে বের করতে হবে, তার সাথে মিল করে ভাবানুবাদ বের করতে হবে। বা অনেক সময় হয় না, বাদাম ছিলতে গেলে কিছু কিছু বাদাম অনেক শক্ত হয়, চাপ দিয়ে খুলতে চায় না, কঠিন হয়ে যায়। 14 নাম্বার এ হারকিউলিয়ান টাস্ক। হারকিউলিয়ান টাস্ক, হারকিউলিয়ান টাস্ক এটা আবার কি? হারকিউলিয়ান টাস্ক হচ্ছে কঠিন কাজ। হ্যাঁ, হারকিউলিক্স যে কাজগুলো করতো ব্রিটিশ গ্রিক বীর, হ্যাঁ, তো সেই বীরের যে কাজগুলো সেগুলো আসলে সাধারণত কঠিন ছিল। এই কারণেই বলা হচ্ছে যে এ ভেরি ডিফিকাল্ট টাস্ক বা এ হারকিউলিয়ান টাস্ক, একই কথা, হারকিউলিয়ান, হারকিউলিয়ান বা
ডিফিকাল্ট টাস্ক বা কঠিন কাজ। ওকে, 14টা শেষ। আমরা বলছি আজকের ক্লাসে প্রায় 50টার মতো ওয়ার্ড ফ্রেজাল আপনাদের দেখাবো। 15 নাম্বার হট পটেটো, এটা আবার কি? গরম আলু। এই হট পটেটো, গরম আলু, দেখেন তো ভাবার্থ এরকমই, মানে এটা হলো অক্ষর অনুবাদ হট পটেটো, কিন্তু এখন দেখেন এটার ভাবার্থ হচ্ছে কারেন্ট ইস্যু, মানে চলমান কোনো বিষয়কে বোঝানো হচ্ছে এই হট পটেটো দ্বারা, ঠিক আছে। আবার এইটা অনেক জিনিস, এটা হচ্ছে চায়ের কাপে ঝড় উঠে যে সমস্ত আলোচনা, প্রতিদিনের যে ঘটনা, তার মধ্যে মোস্ট ডিসপিউট ইস্যু, মানে সবচেয়ে বিতর্কিত বিষয়। ধরেন রিসেন্টলি সবচেয়ে বিতর্কিত বিষয় কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সম্পর্কে। সো এইটা হলো আপনার ডিসপিউটেড ইস্যুস, বা এটাকে বলা হয় হট পটেটো। এটার নাম কি? হট পটেটো। 16 নাম্বার এ ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স মানে কি? ম্যান অফ লেটার্স, লেটার্স মানে বর্ণ বা শব্দ। এইখানে এই একজন মানুষ অনেকগুলো বর্ণ বা শব্দের, তার মানে তিনি হচ্ছেন স্কলার, যে অনেক কিছু জানে, সেটাই হচ্ছে স্কলার ব্যক্তি, ঠিক আছে। রায়ানা নার্গিস ভালো আছি, মেহেদি হাসান ভালো আছি। ক্লাসটা শেয়ার করবেন। আর আজকে কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজের এই জিনিসগুলো মেমোরাইজ করার জন্য আপনাদেরকে দিচ্ছি। তারপরে দেখেন এ ম্যান অফ স্ট্র। স্ট্র মানে কি? স্ট্র মানে খড়কুটা, স্ট্র মানে খড়কুটা। সো যে মানুষটা এ ম্যান অফ স্ট্র মানে খড়কুটার মানুষ, তার মানে কি? একটা মানুষকে যখন আপনি খড়কুটার সাথে তুলনা করবেন, তখন কি সেই মানুষটা আর মূল্যবান নাকি মূল্যহীনের মতো পরিচয় হচ্ছে? মূল্যহীন। সো এটা অ্যান্সার হচ্ছে গুড ফর নাথিং। গুড ফর নাথিং, যেটাকে আমরা বলি আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট বা গুরুত্বহীন লোক, গুরুত্বহীন লোক। আচ্ছা 18 নম্বর এ পিচ অফ কেক। দেখেন এটার বাংলা কি? এটার অক্ষর অনুবাদ হচ্ছে এক টুকরো কেক। এক টুকরো কেক, এটাকে বলা হচ্ছে পিচ অফ কেক। তো এক টুকরো কেক আপনি যখন যাই খান না কেন, নর্মালি চাইলে সেটাকে খেয়ে ফেলতে পারেন, এটা একটা ইজি জিনিস বা সহজ একটা ব্যাপার। এইখান থেকে মিনিংটা হচ্ছে সামথিং ইজ ভেরি ইজি, যা কোনো কিছু সহজ, অথবা অ্যান ইজি টাস্ক, একটা কঠিন বা একটা সহজ কাজ। তো ম্যান অফ স্ট্র মানে গুড ফর নাথিং, বা যেটাকে আমরা আরেকটা শব্দ বলতে পারি আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট বা বলতে পারি গুরুত্বহীন লোক। এটা আরেকটা সিনোনিম হচ্ছে অর্থলেস ম্যান। অর্থলেস ম্যান, অর্থলেস ম্যান। ক্লিয়ার? এইগুলো কিন্তু সব একটু পরে আমরা আপনাকে চিত্র আকারে প্র্যাকটিস করতে দিব। সো এখন একবার দেখে ফেলেন, এরপর চলে যাব চিত্রে। কিন্তু 19 এবং 20 নম্বর। 19 এটা লাগিয়ে দেন উপর সাইডে। 19 নম্বর হচ্ছে, দেখেন 19 নম্বর বলছে কি? রাউন্ড ডজন। রাউন্ড ডজন মানে ফুল ডজন। এটার বাংলা 12। তো ডজন দিয়ে অলরেডি আমরা 3টা পেলাম। কি কি? একটা হচ্ছে রাউন্ড ডজন, একটা হচ্ছে বেকার্স ডজন, আরেকটা কি যেন ছিল, মানে রাউন্ড ডজন, বেকার্স ডজন, আরেকটা ডজন দিয়ে ছিল ফুল ডজন, মানে পুরোপুরি, যেখানে আমরা 12টাই মিনিং হিসাবে নেব। আচ্ছা ডজন দিয়ে আরেকটা ছিল, আমরা একটু দেখে নিই, দাঁড়ান। এই যে ডাইমে ডজন। ডাইমে ডজন, এই ডাইমে ডজন মানে হলো সামথিং টু কমন, কোনো কিছু সাধারণ। ডাইমে ডজন সামথিং টু কমন। আর এইটা হচ্ছে রাউন্ড ডজন মানে ফুল ডজন। ফুল ডজন বলতে কোথায়? 12টাকেই বোঝাবে। ফুল ডজন বলতে আমরা 12টাকেই বুঝবো, কিন্তু বেকার্স ডজন মানে আবার 13টা বুঝবো, সাবধান। 20 নাম্বার স্লিপ অফ দ্য টাং, মানে জিহ্বা দিয়ে হঠাৎ করে কোনো কিছু স্লিপ করে বের হয়ে গেল। এর মানে হচ্ছে এটা হঠাৎ কোনো ধরনের ভুল বা অনিচ্ছাকৃত ভুলকে বলা হচ্ছে স্লিপ অফ টাং। 21 নাম্বার হচ্ছে হোয়াইট লাই। এটা আবার কি? সাদা মিথ্যা। অক্ষর অনুবাদ। এই অক্ষর অনুবাদকে আপনি কনভার্ট করে ফেলেন যে সাদা মিথ্যা বলতে কি বোঝায়, সেটা হবে ভাবানুবাদ। সাদা মিথ্যা হচ্ছে যে মিথ্যা বললে সাধারণত কোনো ক্ষতি হয় না, বাট অন্যের উপকারের জন্য বলা হয়। যেমন নিজের স্বার্থে নয়, বরং কাউকে মানসিকভাবে বিপর্যস্ততা ঠেকিয়ে তার ভালো করার জন্য যে মিথ্যাটা, এটার নামই হচ্ছে হোয়াইট লাই। হোয়াইট লাই। ওকে। 22 নাম্বার এ ওলফ ইন শিপস ক্লথিং। এ ওলফস ইন শিপস ক্লথিং, এটার আবার বাংলা কি? একটা নেকড়ে বাঘ ইন শিপস ক্লথিং মানে হচ্ছে ভেড়ার পালের মধ্যে আছে, বা ভেড়ার পশমের মধ্যে লুকিয়ে থাকা। সো এটাকেই বলা হচ্ছে বন্ধু বেশে শত্রু বা ভণ্ড। আরেকটা না বাংলা হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস, মানে হচ্ছে ঘাসের মধ্যে যে সাপ থাকে, ঘাসের মধ্যে সাপ। এটার নামই হচ্ছে আপনার এ ওলফ ইন শিপস ক্লথিং, মানে বলতে পারি
যে ভেড়ার ক্লথের মধ্যে যে নেকড়ে বাঘ, এই মানে হচ্ছে আপনার খুব নিকটেই আপনার শত্রু, এটার নামই হচ্ছে বন্ধুবেশে শত্রু বা স্নেক ইন দ্য গ্রাস। 23 নাম্বার এবিসি, এটা আপনারা জানেন, এবিসি হচ্ছে এলিমেন্টারি নলেজ বা প্রাথমিক জ্ঞান, এটা জানেন। অ্যাবভ অল মানে মোর দ্যান এনিথিং এলস, এটা বাংলা সর্বোপরি বা সব মিলিয়ে, সর্বোপরি বা সব মিলিয়ে, অ্যাবভ অল। অ্যাবভ বোর্ড মানে হচ্ছে সংশয়হীনভাবে বা নির্দোষ বা সন্দেহাতীতভাবে। বিওয়াইন ডাউট সন্দেহ ছাড়া, এটার নামই হচ্ছে অ্যাবভ বোর্ড, অ্যাবভ বোর্ড সন্দেহ ছাড়া। সো এটা কেন অ্যাবভ বোর্ড হলো, দেখেন এই বোর্ডের উপরে যখন আমি কোনো কিছু দিচ্ছি তো এইখানে তো আর কোনো সন্দেহ নাই যে এটা স্পষ্ট দেখা যাচ্ছে, তো সন্দেহ ছাড়া যে জিনিসটা সেটা কি সরাসরি ওপেন থাকলো। বোর্ডের উপরে যেগুলো লেখা এগুলো কি সন্দেহাতীত মানে সন্দেহ নাই, ওপেন হয়ে গেল, এই জন্য জিনিসটাকে অ্যাবভ বোর্ডের বাংলা মিনিংটা হচ্ছে সংশয়হীনভাবে। অ্যাবসুলেট জিরো, জিরো কিন্তু তার সামনে অ্যাবসুলেট দেওয়া হচ্ছে, জিরোটা কেমন, অ্যাবসুলেট, অ্যাবসুলেট, অ্যাবসুলেট সর্বনিম্ন তাপমাত্রা, অ্যাবসুলেট জিরো যে তাপমাত্রায় বস্তুকণা সম্পূর্ণ নিশ্চল, যে তাপমাত্রায় বস্তুকণা সম্পূর্ণ নিশ্চল মানে যেটা আর কোনোভাবে চলবে না, এই তাপমাত্রাকে বলা হচ্ছে অ্যাবসুলেট জিরো, এটাকে বলা হয় অ্যাবসুলেট জিরো। ওকে 27 নাম্বার, 27 নাম্বারটা বলছে অ্যাসিলেস হিল, অ্যাসিলেস হিল। আমরা এর আগে একটা পড়ছিলাম হারকিউলিয়ান টাস্ক মানে কঠিন কাজ, হার্ড টাস্ক, আর এইটা হচ্ছে অ্যাসিলেস হিল। এই উইক পয়েন্ট এটার বাংলা, কেন অ্যাসিলেস হচ্ছেন একজন গ্রিক বীর, তো ওনার সবচেয়ে দুর্বল পয়েন্ট ছিল ওনার গোড়ালি, পায়ের গোড়ালি, তো সেইখান থেকে আসছে অ্যাসিলেস হিল মানে হলো তার দুর্বলতা, কারো দুর্বলতা বা কারো ত্রুটিপূর্ণ পয়েন্ট যেটা, সেটার নামই হচ্ছে অ্যাসিলেস হিল বা উইক পয়েন্ট। 28 নাম্বার হচ্ছে অ্যাসিড টেস্ট। অ্যাসিড যদি কেউ টেস্ট করতে চায়, ধরেন অ্যাসিড কেউ মুখের মধ্যে মেরে টেস্ট করবে, এই টেস্টটা কি এত সহজ টেস্ট না একটা সাংঘাতিক টেস্ট, সাংঘাতিক একটা ম্যাটার, এই জন্য বলা হচ্ছে অ্যাসিড টেস্ট মানে হলো রিয়েল টেস্ট বা বাস্তব পরীক্ষা। মানে আপনি নর্মালি ঘরে বসে একটা পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষা, আর বাস্তব পরীক্ষা হচ্ছে আপনি ফিল্ডে নেমে বা আপনি কি বলবো যে জায়গা মতো বা মাঠে গিয়ে যে টেস্টটা করছেন, এটার নাম হচ্ছে আপনার এই রিয়েল টেস্ট বা বাস্তব পরীক্ষা, রিয়েল টেস্ট বা বাস্তব পরীক্ষা। 29 নাম্বার আফটার অল, আফটার অল মানে হচ্ছে সব কিছু সত্ত্বেও, আফটার অল মানে সব কিছু সত্ত্বেও। অল অ্যাগোগ, এজিওজি, অল অ্যাগোগ মানে কি ইন্টারেস্টেড মানে উত্তেজিত বা আগ্রহী যেটা, সেটাকে বলা হচ্ছে অল অ্যাগোগ, আগ্রহী, অল অ্যাগোগ কোনো বিষয়ে খুব আগ্রহী বা উত্তেজিত, ঠিক আছে। 30 নাম্বার কি আপনারা মোটামুটি এগুলো লিখতেছেন তো, খাতায় একটু লিখে নেন, যাদের প্রয়োজন মনে করছেন, খুব গুরুত্বপূর্ণ এগুলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে, এগুলো আপনাদের প্রচুর সংখ্যক আসে এবং আসবে। 31 নাম্বার বলছে অ্যাপেল অফ ডিসকোর্ড, এই ডিসকোর্ড মানে বিবাদ, আর বিবাদের আপেল এর মানে কি আবার, এই আপেলটা হচ্ছে প্রতীকী অর্থে, যে অ্যাপেল অফ ডিসকোর্ড মানে বিবাদের কোনো একটা বিষয় বা ঝগড়ার কোনো একটা বিষয়কে বোঝাতে এটা ব্যবহার করা হয়। ওকে 32 নাম্বার অ্যাট এ লস, অ্যাট এ লস মানে হতবুদ্ধি, যেটাকে আমরা বলি পাজেল, পাজেল, অ্যাট এ লস হতবুদ্ধি বা পাজেল। 33 অ্যাট এ লো এব, লো এব মানে যেটা হচ্ছে ডিক্লাইনিং বা হ্রাসমান, যেটা কমতেছে সেটাকে বলা হচ্ছে অ্যাট এ লো এব, ডিক্লাইনিং। 30 নাম্বার অ্যাট এ স্নেইল পেস, স্নেইল পেস মানে খুব ধীর গতিতে, স্নেইল মানে কি জানেন, এই স্নেইল মানে শামুক, শামুক, তো শামুক সাধারণত পেস মানে হচ্ছে অগ্রসর, তো একটা শামুক সাধারণত কিভাবে অগ্রসর হয়, খুব স্লোলি বা ধীর গতিতে, এই কারণে বলা হচ্ছে অ্যাট এ স্নেইল পেস মানে হচ্ছে ধীর গতি বা শামুক গতি, ক্লিয়ার, একেবারে ধীর স্থির, স্লোলি। 35 নাম্বার, 35 বলছে অ্যাট এ স্ট্যান্ড স্টিল মানে নিশ্চল অবস্থা, অ্যাট এ স্ট্রেস মানে হচ্ছে এক নাগারে টানা, অ্যাট অল ইভেন্ট মানে হচ্ছে যাই ঘটুক না কেন, এগুলো সব এই অর্থগুলো আপনার কাছে ইংরেজিতে আসবে এবং চাইবে পরীক্ষার হলে, অপশনের মধ্যে থাকবে। অ্যাট অল হ্যাজার্ডস, হ্যাজার্ডস মানে কি সাধারণত আমরা জানি বিপদ বা শত বাধা বিপত্তি সত্ত্বেও, ইন দ্য ফেস অফ অল ডিফিকাল্টিস মানে সকল ডিফিকাল্টিস থাকা সত্ত্বেও, সেটার নাম হচ্ছে অ্যাট অল
হ্যাজার্ডস, অ্যাট অল হ্যাজার্ডস। 39 অ্যাট বে মানে হচ্ছে কোন ঠাসা, ইন দ্য টাইট কর্নার, অ্যাট বে মানে হলো কোন ঠাসা। অ্যাট বটম মানে হচ্ছে প্রকৃত পক্ষে, অ্যাট দ্য কোর মানে যেটাকে বলা হয় ভেতরে, ভেতরে বা রিয়ালি সেন্সে। অ্যাট ড্যাগার্স জন, ড্যাগার্স জন মানে কি শত্রু ভাবাপন্ন। আচ্ছা, এই ড্যাগার্স চিনেন নাকি আপনারা? ড্যাগার্স, এই ড্যাগার মানে হচ্ছে ওই যে দোধারী একরকম অস্ত্র আছে যেটার দুই পাশেই ধার থাকে, এই পাশেও এই পাশেও। সো এই অস্ত্রটাকে বলা হচ্ছে ড্যাগার্স। তো অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে মানে ড্রন মানে হলো দাগ টানা বা আঁকা, তো ওই দোধারী অস্ত্রের দাগ টানা, এর মানে খুব বিপজ্জনক অবস্থা। অ্যাট হোম মানে হচ্ছে, এটার দুইটা বাংলা আছে, একটা হলো স্কিল মানে দক্ষ, আর একটা হলো কমফোর্টেবল মানে আরামদায়ক। তো অ্যাট হোমের মিনিং হচ্ছে দুইটা, কমফোর্টেবল অথবা আমরা কি বলতে পারি স্কিলড। অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট মানে হলো কমপক্ষে, অ্যাট লিস্ট মানে কমপক্ষে, অ্যাট লিস্ট মানে কি কমপক্ষে। অ্যাট দ্য লোয়েস্ট একদম কম বোঝাতে ব্যবহার করে, কমপক্ষে। ওকে, এই কয়টা হলেই আমাদের এ গ্রুপ শেষ হচ্ছে। 44 অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস, রেডি অ্যাট হ্যান্ডস মানে নখ দর্পণে, কিভাবে? অ্যাট ওয়ান্স মানে একজনের, ফিঙ্গার্স মানে নখের, এন্ডস মানে মাথায়, মানে কোনো কিছু একদম নখের মাথায় এসে চলে আসছে, তার মানে আপনার সামনে ঘটনাটা এমনভাবে চলে আসছে একদম হাতের কাছে, এটার নামই হচ্ছে আপনার অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস, এর মানে নখ দর্পণে বা খুব নিকটে, রেডি অ্যাট হ্যান্ডস। 45 বলছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে পাজল, সম্পূর্ণ বিভ্রান্ত যেটা। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স যেটা বাংলা হচ্ছে স্ক্যাটার্ড বা এলোমেলো, ইন ডিসঅর্ডার্স মানে বিশৃঙ্খল অবস্থায়, বা অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স মানে এলোমেলো অবস্থায়। 47 অ্যাট দ্য বটম মানে নিম্ন স্তর থেকে বা একদম সাধারণ থেকে, অ্যাট দ্য বটম মানে নিম্ন স্তর থেকে, অ্যাট দ্য বটম মানে নিম্ন স্তর থেকে। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে একদম শেষ মুহূর্তে, অ্যাট দ্য আউটসেট বা আউটলেট মানে শুরুতে। 11th আওয়ার মানে হচ্ছে একদম সময়ের শেষ মোমেন্টে, শেষ টাইমে, ঠিক আছে। এই হলো আপনাদের জন্য রাখা মোট 49টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এ গ্রুপের। আসেন এখন আমরা এগুলো এইখানে গ্রুপ এর রিমাইন্ড সেকশনে মানে কিছু মনে করার চেষ্টা করব। দেখি আমরা একদম ট্রেনে এগুলো মনে করব খুব দ্রুত, তারপর আমরা কিন্তু এমসিকিউতে চলে যাব। জাস্ট এক নজরে শব্দগুলোর অর্থ মনে করার চেষ্টা করব। চলে আসি। ফিশ আউট অফ ওয়াটার বাংলা হচ্ছে অস্বস্তিকর অবস্থা বা আনইজি সিচুয়েশন, ঠিক আছে। ফিশ ইন এ ট্রাবলড ওয়াটার মানে হচ্ছে ঘোলা পানি করে কারো কাছ থেকে স্বার্থ উদ্ধার করে নেওয়া, ঠিক আছে। অ্যাট লার্জ কথাটার মানে হলো স্বাধীন, যেমন পাখি উড়ে বেড়ায়। এ বেড অফ রোজেস মানে হচ্ছে আরামদায়ক অবস্থা। বিগ ড্র কথাটার মানে হচ্ছে পরিপূর্ণ মনোযোগ। দ্রুত আপনারা কিন্তু শেয়ার এটা লিখতে পারেন অথবা আমার সাথে আলোচনায় মনোযোগ দেন। বেকার্স ডজন মানে হলো 13 মানে 13টি ডজন। বোল্ট আউট দ্য ব্লু অথবা বোল্ট ফ্রম দ্য ব্লু, দুইটার মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু ঘটা। ডার্ক হর্স, ডার্ক মানে অন্ধকার, এরকম কালো ঘোড়া কথাটার মানে হচ্ছে অপরিচিত বা অজানা কোনো লোক। ডাইম এ ডজন এটার বাংলা কি ছিল? ডাইম এ ডজন। নেক্সট ফ্লাইং ভিজিট ছোট্ট ভ্রমণ বা অল্পতে যে ভ্রমণ শেষ হয়ে যায়। শর্ট ভিজিট এটার নাম হচ্ছে ফ্লাইং এ ভিজিট। হার্ড নাট টু ক্র্যাক মানে কঠিন সমস্যা। হারকিউলিয়ান টাস্ক কঠিন কাজ। হট পটেটো মানে হচ্ছে সাম্প্রতিক সময় আলোচিত কোনো কাজ বা ঘোষণা। এ ম্যান অফ লিটার্স পণ্ডিত ব্যক্তি। ম্যান অফ স্ট্রোক খড়কুটার লোকজন মানে হচ্ছে অপদার্থ লোক। পিস অফ কেক মানে সহজ কোনো বিষয়। রাউন্ড ডজেন মানে সরাসরি 12 বোঝাবে। স্লিপ অফ টাং মানে হচ্ছে হঠাৎ করে কোনো ভুল বা মুখের ভুল বোঝাতে ব্যবহার করা হচ্ছে। হোয়াইট লাই মানে হচ্ছে সাধারণত যে মিথ্যাটা ক্ষতিকর নয়। ওলফ ইন শিপস ক্লথিং মানে হচ্ছে বন্ধু বেশে শত্রু। এবিসি প্রাথমিক জ্ঞান। অ্যাবভ অল সর্বোপরি। অ্যাবভ বোর্ড মানে যেটা স্পষ্ট বা পরিষ্কার। অ্যাবসোলিউট জিরো মানে একদম জিরো মানে জিরো। অ্যাক্সিলেসিল মানে দুর্বল পয়েন্ট। অ্যাসিড টেস্ট বাস্তব পরীক্ষা। আফটার অল মানে হলো মোটে উপর। ওকে 29 নাম্বার অল অ্যাগোগ ভুলে গেছি মিনিংটা। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়। অ্যাট এ লস হতভম্ব হওয়া। অ্যাট এ ল এব
আচ্ছা, অ্যাট এ স্নেল স্পেস মানে ধীর গতি, অ্যাট এ স্ট্যান্ড স্টিল নিশ্চল অবস্থা, অ্যাট এ স্ট্রেস এক নাগারে, অ্যাট অল ইভেন্ট সর্বাবস্থা, অ্যাট অল হ্যাজার্ডস মানে হচ্ছে বিপদের মুখে বা যে কোনো উপায়ে বা যে কোনো সুযোগেই। অ্যাট বে কোণঠাসা, অ্যাট বটম মানে হচ্ছে প্রকৃতপক্ষে, যেটাকে আমরা ইন রিয়ালি বলে থাকি। অ্যাট বটম মানে হচ্ছে ইন রিয়ালি। অ্যাট ড্যাগার্স ডন মানে হচ্ছে কঠিন সমস্যার মধ্যে থাকা, দ্বৈতমুখী সমস্যা। অ্যাট হোম দক্ষ বা খাঁটি অর্থে ব্যবহার করতে। অ্যাট লিস্ট কমপক্ষে। অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস মানে হাতের কাছে, নখদর্পণে। অ্যাট ওয়ান উইটস এন্ডস মানে হচ্ছে একজনের, এটা হতবুদ্ধিকর। অ্যাট র্যান্ডম এলোমেলো, বাই চান্স মানে হঠাৎ, এইমলেসলি এলোমেলো, অ্যাক্সিডেন্টলি এরকম অর্থে এগুলো ব্যবহার করা হয়। ওকে। অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স এলোমেলো। অ্যাট দ্য বেক অ্যান্ড কোল সর্বাবস্থায়। অ্যাট দ্য বটম মানে প্রকৃতপক্ষে। অ্যাট দ্য 11 আওয়ার শেষ সময়। অ্যাট আউটসেট এটার বাংলা হলো শুরুতে। এই ছিল মোটামুটি 50টা ওয়ার্ড আমরা এই গ্রুপ থেকে সরাসরি এক নজরে কিন্তু দেখে নিলাম। ওকে, এইবার আমরা এখান থেকে অল্প কিছু এমসিকিউ সলভ করে আপনাদের সাথে ক্লাসের ইতি টানবো। সো বলেন 1 এবং 2 অ্যান্সারটা কি হবে? কোশ্চেন নাম্বার 1 এবং 2। এক নম্বরে বলছে এ বেড অফ রোজেস। এবার আপনাদের পালা, দ্রুত বলতে হবে 1 নম্বর কি অ্যান্সার। এক নম্বর এবং শেয়ার করতে হবে সবাইকে। বেড অফ রোজেস মানে কি? আরামদায়ক অবস্থা। সো এখানে আরামদায়ক অবস্থা কোনটায় আছে? কমফোর্টেবল বেড, সফট অ্যান্ড ইজি বেড, এ বেড ফুল অফ রোজেস, নাকি এ লাইফ অনলি জয় অ্যান্ড হ্যাপিনেস? অ্যান্সার হবে একটা জীবন যেটা শুধু আনন্দ আর হ্যাপিনেস দিয়ে, মানে 4 নাম্বারটা অ্যান্সার। 2 দ্য ইডিয়মস বেড অফ রোজেস, একই প্রশ্ন বহুবার বিভিন্ন পরীক্ষায় আসছে। ইডিয়মস বেড অফ রোজেস, বেড অফ রোজেস। কমফোর্টেবল সিচুয়েশন, স্মল বেড না, এইটা এখানে ভুল করে এই ইংলিশটুকু আসছে, এইটুকু বাদ যাবে। এটা বাংলা হচ্ছে শুধু বি নাম্বার, মানে কমফোর্টেবল সিচুয়েশন। 1 এর অ্যান্সার হচ্ছে ডি আর 2 এর অ্যান্সার হচ্ছে বি। আশামণি আক্তার বলছেন 1 এর ডি, ঠিক আছে, কিন্তু 1 এর এ হবে না, কিন্তু কমফোর্টেবল বেড বিছানার কথা বলবে না। এটা প্রতীকী অর্থে বিছানা, এইটা প্রতীকী অর্থে বিছানা, কিন্তু এটার ভাবানুবাদ হচ্ছে জীবন সম্পর্কে বলতেছে, লাইফ। ঠিক আছে, রোজ অর্থ ধরেন সুন্দর, কমফোর্টেবল, আর বেড মানে জীবন। এটা হলো জাস্ট ভাবানুবাদ বের করতে হবে। নেক্সট 4 নাম্বারটা বলেন। এ ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার। এইগুলো সব যে ক্লুগুলো আপনাদেরকে দিলাম, এই ক্লুগুলো কিন্তু এই এক্সপার্ট ইংলিশ বইতে আছে। সেখান থেকে আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে নেবেন, বই পড়ার চেষ্টা করবেন। দ্য কারেক্ট মিনিং অফ এ ফিশ আউট অফ ওয়াটার, আউট অফ ওয়াটার, এটার অ্যান্সার হবে 3 নাম্বার। অ্যান আনইজি স্টেট মানে একটা আনইজি স্টেট, বা যেটাকে আমরা অস্বস্তিকর পরিস্থিতির সাথে বিবেচনা করতে পারি, সেটাই হচ্ছে আপনার ফিশ আউট অফ ওয়াটার, পানির বাইরে মাছ। 5 নাম্বার একই রকম লাগবে না। 6 নাম্বার বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে। কিভাবে আকাশে উড়ে? পাখি আকাশে উড়ে কিভাবে? আকাশে উড়ে। এই অ্যাট লার্জ মানে হলো স্বাধীন, অ্যাট লার্জ মানে স্বাধীন। তো স্বাধীন অর্থে এখানে অ্যান্সার হলো ফ্রিলি। এটা অ্যাডভার্ব, এখানে এটা একটা অ্যাডভার্ব, স্বাধীনভাবে বা মুক্তভাবে। 6 এর অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার, স্বাধীনভাবে বা মুক্তভাবে। এইটা বলেন 11 নাম্বার এবং 12 নাম্বার। এ ডাইম এ ডজন, এ ডাইম এ ডজন, ডাইম এ ডজন মানে কি? 11 নাম্বার এ ডাইম এ ডজন মানে হলো সামথিং কমন অ্যান্ড ইনএক্সপেন্সিভ, এমন কিছু যেটা একদম সাধারণ এবং ব্যয় কম, সেটার নামই হলো ডাইম এ ডজন। 12 নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ এ ডাইম এ ডজন, ডাইম এ ডজন মানে কি? ডাইম এ ডজন মানে সামথিং কমন, একদম সহজ, সেম প্রশ্ন 2 বার আসছে।
ওকে 14 নম্বর প্রশ্নটা বলেন। 14, হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই? হোয়াইট লাই এর মিনিং কি? ধ্রুব মিথ্যা মানে কি সাদা মিথ্যা? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অধ্যায়টা আমরা পড়তেছি, মুখস্থ অধ্যায় এটা। হোয়াইট লাই মানে হচ্ছে ক্ষতিহীন মিথ্যা, যেটাকে আপনি বলতে পারেন। এটার বাংলা হচ্ছে হার্মলেস লাই, মানে ক্ষতিহীন মিথ্যা, হার্মলেস লাই। ওকে, এরপরে অ্যাসিড টেস্ট পারবেন আপনারা, রিয়েল টেস্ট এগুলো সব পারবেন। অল অ্যাগোক মানে ভেরি ইন্টারেস্টেড, খুব আগ্রহ। শিশুরা যে কোনো বিষয়ে ব্যাপক আগ্রহ থাকে, এই যে 17 নম্বরটা। অল অ্যাগোক, অ্যাগোক মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টেড, খুব আগ্রহশীল অর্থে ব্যবহার করা হয় অল অ্যাগোক, অল অ্যাগোক। ঠিক আছে, সো এইরকম করে প্রচুর এমসিকিউ আছে। আমি আসলে সবগুলো আপনাদের আজকে সলভ করাতে পারবো না, জাস্ট দেখালাম কিছু, যে আমরা যে মূলত 50টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়েছি, ওই 50টা আপনারা একটু পড়ে মুখস্থ করে রাখবেন। এখান থেকে বিগত সালে প্রচুর সংখ্যক প্রশ্ন আসছে এবং সামনেও এরকম প্রচুর প্রশ্ন আসবে বলে আশা রাখছি। এই বলে আজকের এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা এখানেই শেষ করব ইনশাল্লাহ। আবার আগামী দিন বা আগামী ক্লাসে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পরবর্তী অংশ নিয়ে কথা হবে। আজকের মতো এই পর্যন্তই।